ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের দুটি স্কুলের প্রশ্নপত্র দেখিয়ে দেব যেগুলি গত বছর পরীক্ষায় এসেছিল। এই প্রশ্নগুলি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই আমি ভিডিওটি বানালাম। দেখো, তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রত্যেকটি সাবজেক্ট 70 নাম্বার করে পরীক্ষা হবে এবং সময় থাকবে 2.5 ঘন্টা। প্রথম স্কুলটি দেখে নাও। প্রথমে রয়েছে কয়ের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 14টি প্রশ্ন রয়েছে, 14 নাম্বার। তোমাদেরও এরকম থাকবে। প্রথম প্রশ্ন, ঋগ্বেদের প্রথম দিকে মানুষ এই নদীর সঙ্গে বিশেষে পরিচিত ছিলেন না। সরস্বতী, গঙ্গা, সিন্ধু। যেটি সঠিক উত্তর সেটি লিখতে হবে। তোমরা কিন্তু পূর্ণ বাক্য লিখে উত্তর লিখবে এবং উত্তরগুলি নিজেরা দেওয়ার চেষ্টা করো, না পারলে আমি বলে দেব। 2 নম্বর প্রশ্ন, বৈদিক সাহিত্য ছিল মূলত ধর্মীয় সাহিত্য, রাজনীতি বিষয়ক, দার্শনিক বিষয়ক। 3 নাম্বার, বৈদিক যুগে শাসন কাজে যারা সাহায্য করতেন তাদের বলা হতো রত্নীন, গোষ্ঠী, নৃপতি। 4 নাম্বার, মার্গ কথাটির অর্থ ধর্ম, নীতি, পথ। প্রতিটি কিন্তু সহজ প্রশ্ন এবং আমি ইতিহাসের যে সাজেশনটি তোমাদের দিয়েছি সেখান থেকে দেখবে অনেক প্রশ্ন কমন আছে, তাই যারা এখনো সাজেশন ভিডিওটি দেখোনি চ্যানেলে ভিজিট করে দেখে নিও। 5 নাম্বার প্রশ্ন, মহাবীর এবং গৌতম বুদ্ধের মিল ছিল ক্ষত্রিয় বংশজাত, নতুন ধর্মমত প্রবর্তন করেছিলেন, ব্রাহ্মণ্য ধর্মমতের বিরোধিতা করেছিলেন। এরপর 6 নাম্বার, আলেকজান্ডার যখন ভারতে আসেন তখন মগধের সিংহাসনে ছিলেন মৌর্য রাজারা, নন্দ রাজারা, গুপ্ত রাজারা। 7 নাম্বার, কনিষ্কের রাজধানী ছিল পুরুষপুর, অযোধ্যা, পাটলিপুত্র। 8 নাম্বার, গুপ্ত যুগে ধর্মীয় উদ্দেশ্যে জমি দান করাকে বলা হতো ব্রহ্মদেহ দান, অগ্রহার ব্যবস্থা, গিল্ড ব্যবস্থা। 9 নাম্বার প্রশ্ন, বারাণসী বিখ্যাত ছিল কাপড় তৈরির জন্য, রথের দৌড়ে বিখ্যাত, মশলা তৈরিতে বিখ্যাত। 10 নাম্বার, রাজনীতি বিষয়ক গ্রন্থ অর্থশাস্ত্র, অষ্টাধ্যায়ী এবং স্মৃতিশাস্ত্র। এরপর 11 নাম্বার, সুশ্রুত ছিলেন একজন শিক্ষক, পুরোহিত, চিকিৎসক। 12 নাম্বার, ব্রহ্ম সিদ্ধান্তের লেখক হলেন আর্যভট্ট, বরাহমিহির, ব্রহ্মগুপ্ত। 13 নাম্বার, হেরোডোটাস ছিলেন গ্রিক ঐতিহাসিক, ভারতীয় ঐতিহাসিক, রোমান ঐতিহাসিক। এবং 14 নাম্বার, স্যাট্রাপ ব্যবস্থা চালু করেন কুষাণরা, হকামিনসৃরা এবং গ্রিকরা। যেটি সঠিক উত্তর লিখতে হবে, পূর্ণ বাক্যে উত্তর লিখবে। এগুলি এই স্কুলটি এসেছিল, তোমরা কিন্তু উত্তরগুলি নিজেরা দেওয়ার চেষ্টা করো, যেটি না পারবে আমি অবশ্যই বলে দেব। এরপর দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমটি হচ্ছে স্তম্ভ মেলানো। এখানেও 14টি প্রশ্ন থাকবে, 14 নাম্বার। যে স্তম্ভ মেলানোটি দেওয়া আছে, দেখো ক স্তম্ভে দেওয়া আছে নিস্ক, পার্শ্বনাথ, 78 খ্রিস্টাব্দ, প্রথম নগরায়ন, সঙ্গম সাহিত্য, ফাসিয়ান। এবং খ স্তম্ভে দেওয়া রয়েছে জৈন ধর্ম, কনিষ্কবাদ, বৈদিক মুদ্রা, ফোক ওকি, হরপ্পা সভ্যতা, তামিল সাহিত্য। তোমরা ভিডিওটি স্ক্রিনশট নিয়ে নিয়েও কিন্তু উত্তরগুলি তৈরি করতে পারো। এরপর 2 দাগে ঠিক না ভুল লেখো, অর্থাৎ বাক্যগুলির পরে ঠিক হলে ঠিক লিখতে হবে, ভুল হলে ভুল লিখতে হবে। 2 ক, বৈদিক সমাজ ছিল পিতৃতান্ত্রিক। খ দাগের কুলিনগরে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। গ দাগের কুষাণ আমলে প্রদেশ শাসনকে বলা হতো ক্ষত্রপ। এবং ঘ দাগের কেরালায় গোলমরিচের ফলন ছিল বিখ্যাত। এগুলি ছিল। এরপর 3 দাগের প্রশ্ন রয়েছে। 1 নম্বরের প্রথম প্রশ্ন, বৈদিক যুগে রাজার ক্ষমতা কিরূপ ছিল। এরপর 3 খ দেখো, অগ্রহার ব্যবস্থা কিভাবে কৃষিকাজ বেড়েছিল। গ দাগের রত্নাবলী কার লেখা। এবং ঘ দাগের বুদ্রজান কে ছিলেন। এই প্রশ্নগুলি এসেছিল, 4টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। এরপর 3 দাগে দেখো, নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। এখানে রয়েছে 12 নাম্বার টোটাল। এই প্রশ্নগুলি ভালো করে দেখো, 6টি প্রশ্ন 2 নাম্বার করে। প্রথম প্রশ্ন, বৈদিক যুগের সভা এবং সমিতি কি কাজ করত, অথবা বৈদিক যুগের কারিগরি শিল্প কেমন ছিল। এখানে কিন্তু বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, অর্থাৎ তোমাকে কয়ের প্রথমটা লিখতে হবে অথবা যেটি রয়েছে সেটি লিখতে হবে। খ দাগের প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে রাজতান্ত্রিক জনপদগুলি কেন শক্তিশালী হয়ে উঠেছিল, অথবা দ্বাদশ অঙ্গ কাকে বলা হয়। গ দাগের মৌর্য যুগে গ্রিক এবং মৌর্যদের সম্পর্ক কিরূপ ছিল, অথবা মৌর্য সাম্রাজ্যের পতনের পর ভারতের রাজনীতির অবস্থা কেমন হয়েছিল। প্রতিটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু করে রেখো। ঘ দাগের ভারতবর্ষের দ্বিতীয় নগরায়ন কখন ঘটে, অথবা প্রাচীন ভারতের বৈদেশিক বাণিজ্য কেমন ছিল। উ দাগের প্রাচীন ভারতের চিকিৎসা ব্যবস্থা কেমন ছিল, অথবা প্রাচীন ভারতের 2জন জ্যোতির্বিজ্ঞানীর নাম লেখো। এবং চ দাগের
প্রাচীন ভারতের কয়েকটি বন্দরের নাম লেখো অথবা জবনিকা কাকে বলে। এই প্রশ্নগুলি 2 নম্বরের এসেছিল, তোমরা দেখতে পাচ্ছ। বইয়ের এই অংশগুলিতে তোমরা দাগ দিয়ে রাখো, না পারলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি উত্তর দিয়ে দেবো। এরপর 4 দাগে দেখো নিচের প্রশ্নগুলির 4-5টি বাক্যে উত্তর লেখো। এখানে কয়েক দাগে টিকা লেখো রয়েছে বৈদিক সাহিত্য অথবা বৌদ্ধ সঙ্গীতি, যেটি ইচ্ছা তোমরা লিখতে পারো, হয় বৈদিক সাহিত্য নয় বৌদ্ধ সঙ্গীতি। এখানে 4-5টি বাক্যে প্রশ্নের উত্তর দিতে হবে। 15 নম্বর, টোটাল 5টি রয়েছে, 3 নাম্বার করে। ক্ষয় দাগের প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ কেন অথবা সাতবাহন প্রশাসন কিভাবে পরিচালনা করা হতো। এরপর গয়ের দাগে কুষাণ আমলে অর্থনীতিতে নতুন কি কি দেখা দিয়েছিল অথবা গুপ্ত যুগের মুদ্রার সংক্ষিপ্ত পরিচয় দাও। ঘয়ের দাগের দেখো সঙ্গম সাহিত্য কি অথবা প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চা সম্পর্কে আলোচনা করো। এবং উয়ার দাগের দেখো রয়েছে টিকা লেখো তাম্রলিপ্ত অথবা রেশম পথ, যেটা হোক একটি টিকা তোমাদের লিখতে হবে। এই প্রশ্নগুলি এসেছিল, তোমরা দেখতে পাচ্ছ। এরপর 5 দাগে নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্যে উত্তর দাও। 3টি প্রশ্ন রয়েছে, 5 নাম্বার করে, টোটাল 15 নাম্বার। প্রথম প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধের ফলাফলের সঙ্গে অশোকের ধর্মের কি সম্পর্ক? ধর্ম তার শাসনকে কতটা প্রভাবিত করেছিল? অথবা মৌর্য সম্রাট এবং গুপ্ত সম্রাটদের মধ্যে ক্ষমতা এবং মর্যাদার তুলনা করো। খুব ইম্পর্টেন্ট। ক্ষয়ের দাগের প্রাচীন ভারতের জলসেচ ব্যবস্থা কেন গড়ে উঠেছিল? সেই যুগের জলসেচ ব্যবস্থার সাথে আজকের দিনের জলসেচ ব্যবস্থার কোন পার্থক্য চোখে পড়ে কি? অথবা প্রথম নগরায়ণ এবং দ্বিতীয় নগরায়ণ এর মধ্যে কোন ধরনের পার্থক্য চোখে পড়ে? এবং গয়ের দাগের প্রাচীনকালে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার সাথে আজকের শিক্ষা ব্যবস্থার মিল এবং অমিলের নিজের ভাষায় লেখো অথবা একটি বিহার এবং স্তূপের পার্থক্য লেখো। এই 3টি প্রশ্ন এসেছিল, তোমরা দেখতে পাচ্ছ। অবশ্যই এগুলি করে রেখো, তোমাদের জন্য কিন্তু এগুলি ইম্পর্টেন্ট। তোমাদের প্রশ্নের ধারণা দেওয়ার জন্য এবং প্রশ্নের ধাঁচ কীরকম আসে সেটি দেওয়ার জন্যই কিন্তু এই ভিডিওটি। এরপরে আরেকটি স্কুলে তোমরা দেখে নাও। এখানেও দেখতে পাচ্ছ 70 নম্বর পরীক্ষা এবং 2.5 ঘন্টা সময়। এখানে 1 দাগে দেখো সঠিক উত্তর নির্বাচন করো। এখানে 10টি প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্ন, মিশরের শাসকদের বলা হতো পলিস, ফেরাও, সম্রাট। ক্ষয়ের দাগের জৈনরা গণিত বিজ্ঞানকে বলতো সংখ্যায়ন, পঞ্চসিদ্ধান্তিকা, মহাভাষ্য। গয়ের দাগের পঞ্চম বেদ বলা হতো রামায়ণকে, মহাভারতকে, পুরাণকে। ঘয়ের দাগের প্রশ্ন, নন্দ বংশের শেষ রাজা ছিলেন ধননন্দ, বৃহদ্দত্ত, শশাঙ্ক। উয়ার দাগের মৃচ্ছকটিকমের রচয়িতা শূদ্রক, কম্বন, দণ্ডী। চয়ের দাগের দক্ষিণ ভারতের সমুদ্রগুপ্ত কতজন রাজাকে হারিয়েছিলেন? 10 জন, 11 জন, 12 জন। 6 দাগের সাতবাহন রাজা হাল, সিমুক, সাতকর্ণী গাথা সপ্তশতী রচনা করেন। ঝয়ের দাগে তামিলনাড়ুর কাবেরীপট্টনম, নেকপট্টনম, চেন্নাই বন্দরে দূরপাল্লার বাণিজ্য চলত। এবং ইয়র দাগের খরচটি উর্দু এবং ব্রাহ্মী লেখা বাঁ দিক থেকে ডান দিকে লেখা হতো। এই প্রশ্নগুলি এসেছিল, সঠিক উত্তর নির্বাচন করো। আবারও বলছি, সঠিক উত্তর নির্বাচনের ক্ষেত্রে কিন্তু পূর্ণ বাক্যে উত্তর লিখবে। এরপর 2 দাগের শূন্যস্থান পূরণ করো। দেখো যে শূন্যস্থানগুলি এসেছিল, মহাভারতের আদি নাম ড্যাশ, ড্যাশ ছিলেন রাজা বিম্বিসারের রাজবৈদ্য, পঞ্চতন্ত্র গল্পের লেখক হলেন ড্যাশ, ব্যাবিলনের শ্রেষ্ঠ রাজা ছিলেন ড্যাশ, মিলিন্দ পঞ্চম ড্যাশের লেখা। এইগুলি এসেছে, তোমরা উত্তরগুলি কিন্তু কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করো, না পারলে আমি বলে দেবো। এরপর ঠিক ভুল দেখো এখানে এসেছে, ওই স্কুলটিতেও এসেছিল। প্রথমটি, কমনের রামায়ণে রামকে বড় করে দেখানো হয়েছে। ক্ষয়ের দাগের কুষাণ আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটেছিল। গয়ের দাগের দম অর্থ উপাধি নেন কনিষ্ক। ঘয়ের দাগের প্রথম কাগজ বানানোর কৌশল আবিষ্কৃত হয় রোমে। এবং উয়ার দাগের প্রথম দারাউবের লেখাতে হিদু শব্দটি পাওয়া যায়। এই 5টি এসেছিল, ঠিক ভুল 5 নাম্বার। এরপর দেখো 4 দাগের এসছে বেমানানটি খুঁজে বের করতে, 5টি এসছে 5 নাম্বার। তোমরা বেমানানগুলি দেখতে পাচ্ছ, এই 4 দাগেরটা ভালো করে দেখে নাও। এগুলি আমি আর পড়ে বলছি না, তোমরা একটু পড়ে নাও, ভিডিওটি পজ করে দেখে নাও। ক, খ, গ, ঘ, উয়া এই 5টি এসেছিল। এরপর 5 দাগের দেখো ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলানো। এখানেও তোমরা দেখতে পাচ্ছ ক স্তম্ভে রয়েছে মহাবলীপুরম, গণিতবিদ, অমরকোষ, মণিমেখলাই, অজন্তা। এবং খ স্তম্ভে রয়েছে অমর সিংহ গুহাচিত্র, তামিল মহাকাব্য, নাগার্জুন, রথের মতো মন্দির। এগুলি এসেছে, তোমরা একটু দেখে নাও। যেটি সঠিক উত্তর হবে তোমরা অ্যারো চিহ্ন দিয়ে মেলাতে পারো অথবা সঠিকটি লিখে দিতে পারো পাশে। 6 দাগের এক কথায় উত্তর দাও। এখানে 11টি প্রশ্ন, 11 নাম্বার। প্রথমটি, পুরাণ শব্দের অর্থ কী? ক্ষয়ের দাগের বুদ্ধচরিত কার লেখা? গয়ের দাগের বিশাল দত্তের লেখা 2টি নাটকের নাম লেখো। ঘয়েরটা মুঘলমারি বৌদ্ধবিহার কোথায় অবস্থিত? উয়ার দাগের মিশরীয় লিপিকে কি বলা হয়? 6 দাগের চীন সভ্যতা কোন কোন নদীর অববাহিকায় গড়ে উঠেছিল? 6 দাগের স্যাট্রাপি কথার অর্থ কী? বর্গীর জয়ের দাগের গন্ডো ফার্নেস কি উপাধি গ্রহণ করেছিলেন? ঝয়ের দাগের জবনিকা কি? ইয়র দাগের সুয়াংজাংয়ের আমলে ভারতে কে আসেন?
টয়ের দাগের মেসোপটেমিয়া কথার অর্থ কি? ঠয়ের দাগের মেরহরৌলির লৌহস্তম্ভ কোথায় অবস্থিত? এগুলি এসেছে 11টি প্রশ্ন 11 নম্বরের, তোমরা দেখতে পাচ্ছ। এইগুলি কিন্তু অবশ্যই করে দেখো, এর মধ্যে কোনো না কোনো প্রশ্ন তোমরা কমন পেয়ে যেতেই পারো। এরপর 7 দাগের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3, টোটাল 12 নাম্বার। কয়েকটি মেগাস্থিনিসের সপ্ত জাতি তত্ত্ব কি? ক্ষয়ের দাগের তামিল সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয় কেন? গয়ের দাগের টিকা লেখো বন্দর নগর তাম্রলিপ্ত। ঘয়ের দাগের কুমারজীব কে ছিলেন তার সম্পর্কে লেখো। উয়ার দাগের তক্ষশিলা মহাবিহার সম্পর্কে সংক্ষেপে লেখো। এবং চয়ের দাগের চন্দ্রকেতুগড় টিকা। এগুলি এসেছে, অবশ্যই কিন্তু বইতে তোমরা দাগ দিয়ে এগুলি তৈরি করে নাও। ভিডিওটি পজ করে করে প্রশ্নগুলি কিন্তু ভালো করে তোমরা দেখে নাও। এবং শেষ 8 দাগের দেখো প্রশ্ন এসেছে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 6, টোটাল 18। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের উপমহাদেশে জলসেচ ব্যবস্থার পরিচয় দাও। ক্ষয়ের দাগের মৌর্য আমলের শিল্পচর্চা সম্পর্কে লেখো। গয়ের দাগের প্রাচীন ভারতের চিকিৎসা ব্যবস্থার পরিচয় দাও। ঘয়ের দাগের স্তূপ চৈত্য এবং বিহার সম্পর্কে বিবরণ দাও। এবং উয়ার দাগের গান্ধার শিল্পের পরিচয় দাও। এগুলি এসেছে, দেখে নাও ভালো করে। তো এটি হলো সম্পূর্ণ সাজেশন, অর্থাৎ তোমাদের যেভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে সেভাবেই এখানে দেওয়া রয়েছে। অনেক প্রশ্নই দেখবে সাজেশন ভিডিওর সাথে কমন, তাই যারা এখনো সাজেশন ভিডিওটি দেখোনি তোমরা ভিডিও সেকশনে গিয়ে চ্যানেলে তোমরা সাজেশন ভিডিওটি দেখে নিও, ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের 3য় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন। এবং এই প্রশ্নপত্র দুটিও ভালো করে দেখে নাও, দরকার হলে প্রথম থেকে আরেকবার দেখে নাও। এখান থেকেও অনেক প্রশ্ন তোমরা কমন পাবে এবং এই টাইপের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তো দরকার পড়লে ভিডিওটি আরেকবার তোমরা দেখে নিতে পারো। এবং এই ধরনের ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। সকলে ভালো থেকো।